আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র বাড়ানোর পরিকল্পনার নিন্দা ইরানের। 2024 সালে নির্বাচনেও লড়বেন জো বাইডেন। বিখ্যাত রাষ্ট্রনায়কদের মধ্যে স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধু, বললেন এরদোয়ান। গণতন্ত্র রক্ষা করতে এসেছি, বলছে মিয়ানমারের সেনাপ্রধান। গরিব দেশগুলোর জন্য 1 কোটি টিকা চাইলেন WHO প্রধান। এবার চীনের সাথে ইরানের 25 বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত। ইউরোপীয় দেশগুলোকে মেরুদণ্ড সোজা করার আহ্বান জানিয়েছে ইরান। ভোট চাইতে গিয়ে আহত অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবং করোনা নিয়েই বৈঠক করেছেন ইমরান খান। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। যুক্তরাজ্য পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর যে বিতর্কিত ঘোষণা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলছে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত 16 মার্চ ঘোষণা করেছেন রাশিয়া এবং চীনকে মোকাবেলায় আরও পারমাণবিক অস্ত্র তৈরি করবে তার সরকার। তার এই ঘোষণার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ব্রিটেন তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে পারে না। ওই চুক্তিতে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। জালালি বলেছেন, ইরান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী নই। ব্রিটেনের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে প্রায় 195টি ওয়ারহেড রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন এই অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অথচ 2015 সালে লন্ডন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে 180তে নামিয়ে আনতে প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, তিনি আশা করছেন 2024 সালের নির্বাচনে আবার প্রার্থী হবেন। ক্ষমতা গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজের এমন পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, তখনও কমলা হ্যারিসকে রানিং মেট হিসেবে রাখতে চান। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন জো বাইডেন। সংবাদ সম্মেলনে দেশের দক্ষিণ সীমান্তের অভিবাসী সমস্যা নিয়ে তাকে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত বাইডেন সব ক্ষেত্রেই স্বচ্ছ থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি সীমান্তে বাড়তে থাকা অভিবাসীদের চাপ, বিশেষ করে শিশুদের অভিবাসনের ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া চলমান করোনা সংকট থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বন্দুক সমস্যা, ভোটাধিকার, পররাষ্ট্রনীতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিশ্বে করোনা মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে অনেকটা গুরুত্ব পেয়েছে করোনা টিকাদানের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। নিজের কার্যমেয়াদের প্রথম 100 দিনে 10 কোটি ডোজ দেওয়ার কথা বলে আসলেও এদিন তিনি বলেছেন, 100তম দিনের আগেই 20 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। পররাষ্ট্রনীতি নিয়ে বাইডেন বলেছেন, আমেরিকার মিত্রদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা হবে। আগামী 1 বছরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে উল্লেখ করেছেন তিনি। তবে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই আসতে থাকে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তের অভিবাসন পরিস্থিতি। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কোভিড-19 মহামারীর জন্য আমার পক্ষে এই আমন্ত্রণ গ্রহণ করা সম্ভব হয়নি। তবে যদি পরিস্থিতি ভালো হয়, বাংলাদেশ সফরের ইচ্ছা আমার আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারের 10 দিনের অনুষ্ঠানমালার শেষ দিন শুক্রবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে এরদোগানের এই ভিডিও বার্তা প্রচার করা হয়। বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে এরদোগান বলেছেন, দুদেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্বমূলক অনুভূতি আমাদের সম্পর্ককে আরও উন্নত করার জন্য ইচ্ছাশক্তি দৃঢ় করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য করে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, আপনার পিতা বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান জাতির জন্য সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে 20 শতাব্দীর বিখ্যাত রাষ্ট্রনায়কদের মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর বছরে আমাদের সম্পর্ক এবং সহযোগিতা আরও গভীর হবে।
গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের রাস্তায় নামার বিষয়ে হুঁশিয়ারি করে দেওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হাং বলেছেন, তারা গণতন্ত্র রক্ষা করতে ক্ষমতায় এসেছেন। শনিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক মহড়ায় তিনি কথা বলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালন করছে মিয়ানমারের সেনা সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি দখলদারিত্ব প্রতিরোধ শুরুর দিনটি পালন উপলক্ষে বড় ধরনের শক্তি প্রদর্শনের কর্মসূচি রাখা হয়েছে। আর এদিন নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। এর জেরে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের হুঁশিয়ারি করে দেয় সেনা সরকার। বিক্ষোভকারীদের মাথা কিংবা পিঠে গুলি লাগতে পারে সতর্ক করা হয়েছে। রাজধানী নেপিদোতে সামরিক কর্মসূচিতে যে কোনো বিশৃঙ্খলা প্রতিরোধের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। শনিবার ইতিমধ্যে নিহত হয়েছে অন্তত 16 বিক্ষোভকারী। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাপ্রধান মিন অং হাং বলেছেন, গণতন্ত্র রক্ষায় পুরো দেশের সঙ্গে হাত মেলাতে চায় সেনাবাহিনী। দাবি আদায়ে সহিংসতার মাধ্যমে স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করা ঠিক নয়। তিনি দাবি করেছেন, মানুষের সুরক্ষা এবং দেশের শান্তি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছে কর্তৃপক্ষ। দেশে আবারও নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। সেনাপ্রধান দাবি করেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বেআইনি কাজ করায় তারা ক্ষমতা দখল করেছেন। তার দাবি, দলটির বেশ কয়েকজন নেতা দুর্নীতিতে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গরিব দেশগুলোর জন্য বিভিন্ন দেশ এবং সংস্থার কাছে 1 কোটি করোনা টিকা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদ্রোস আধানম গেব্রিয়াসাস। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই টিকার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, জাতিসংঘের সহায়তায় কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে টিকা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ডব্লিউএইচও প্রধান বলেছেন, চলতি বছরের প্রথম 100 দিনের মধ্যে সব দেশ যেন টিকা প্রদান করা শুরু হয় তা নিশ্চিত করতে সব দেশকে একসঙ্গে কাজ করার জন্য শুরুতে আমি আহ্বান জানিয়েছিলাম। তিনি বলেছেন, এখন আর মাত্র 15 দিন আছে সেই সময়সীমার, কিন্তু 36টি দেশ এখনও কাউকে টিকা দিতে পারেনি, এমনকি তাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও। এই 36 দেশের মধ্যে 16 দেশের আগামী 2 সপ্তাহের মধ্যে টিকা দেওয়ার কথা রয়েছে, তবে 20 দেশের জন্য কোনো টিকা বরাদ্দ নেই। তেদ্রোস আধানম বলেছেন, এই অবস্থায় কোভ্যাক্স প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে 1 কোটি টিকা প্রয়োজন, যেন ওইসব দেশ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের স্বাস্থ্যকর্মী এবং বয়স্কদের টিকা দিতে পারে। তিনি আরও বলেছেন, টিকা সরবরাহের জন্য কোভ্যাক্স প্রস্তুত, কিন্তু আমাদের টিকা নেই। 1 কোটি টিকাও বর্তমানে যথেষ্ট নয়, তবে এটি হলে অন্তত শুরু করা যায়। করোনা টিকা ক্রয়ের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্পে এর আগে তহবিল জোগানোর ঘোষণা দেয় ইউরোপীয় কমিশন। গত বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা ডব্লিউএইচও টিকা প্রকল্পে 400 মিলিয়ন ইউরো তহবিল বরাদ্দ করবে। তেদ্রোস আধানম গেব্রিয়াসাস সে সময় বলেছেন, কোভ্যাক্স ফ্যাসিলিটিতে জার্মানি যোগ দিয়েছে এবং আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। জোট হিসেবে ইউরোপীয় ইউনিয়ন সদস্যদের যোগদানের সম্ভাবনাটাই যাচাই করছি আমরা। ইরানের সাথে 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে শনিবার তেহরান আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে শুক্রবার রাতে সেদেশের এক টিভি চ্যানেলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান এবং চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। 1971 সালে বেইজিংয়ের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান। খাতিবজাদে আরও জানিয়েছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরে ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সাথে বৈঠক করবেন। তবে তার সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক থাকবে দুদেশের মধ্যে 2.5 দশক মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা, যার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে। এই সহযোগিতা চুক্তিতে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ থাকবে জানিয়ে খাতিবজাদে বলেছেন, চুক্তির কেন্দ্রীয় চালিকা শক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া এই চুক্তিতে চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনা ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং দুদেশের বেসরকারি খাতের মধ্যে ব্যাপক ভিত্তিক সহযোগিতা গড়ে তুলতে তেহরান এবং বেইজিং সম্মত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের ওপর ছড়ি ঘুরানোর মার্কিন নীতি প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলেও নিরবিচ্ছিন্নভাবে চলছে অভিযোগ করেছে তেহরান। তেহরান বলছে, ইরান এ ধরনের দাম্ভিক আচরণের মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর উচিত একথা প্রমাণ করা যে তাদের এখনও মেরুদণ্ড রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক টুইটার বার্তায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা কারো মধুচন্দ্রিমায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না, কিন্তু বলতে চাই আমেরিকায় এখনও পম্পেও ধাঁচের কূটনীতি চলছে। তিনি আরও বলেছেন, আরেকবার ঘুম থেকে জাগানোর প্রচেষ্টা মন্দ হয় না। অন্য দেশের ওপর খবরদারি করার মার্কিন আচরণ ট্রাম্পের আমলে শুরু হয়নি এবং ট্রাম্পের বিদায়ও তা শেষ হবে না।
তিনি ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতি বন্ধুত্বপূর্ণ উপদেশ, মেরুদণ্ড সোজা করুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে দৃশ্যত খাতিবজাদে নিজের অফিসিয়াল টুইটার পেজে এ পোস্ট দিয়েছেন। ব্লিংকেন সম্প্রতি বলেছেন, যে কোনো দেশ রাশিয়ার নর্ড স্ট্রিম 2 পাইপলাইন নির্মাণের কাজে মস্কোকে সহযোগিতা করবে, সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। শনিবার প্রথম দফায় রাজ্যের 5 জেলার 30টি আসনে ভোট গ্রহণ চলছে। আর তৃণমূলের প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতের সংবাদ মাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, হুগলির পুরসরায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের সমর্থনে প্রচারণায় গিয়ে আহত হন মিমি। শুক্রবার দুপুরে ঘটে এই ঘটনা। অবশ্য বিষয়টি নিছক দুর্ঘটনায়। হুগলিতে পৌঁছে নিজের গাড়ি থেকে নেমে হুড খোলা গাড়িতে ওঠেন মিমি। এ সময় তাকে এক নজর দেখতে রাস্তায় ভিড় জমায় উৎসুক জনতা। ভিড় ঠেলে এগোতে থাকে তার তারকার গাড়ি। এরই মধ্যে দুর্ঘটনা ঘটে। গাড়ির ভেতরে থাকা একটি সাউন্ড বক্স হঠাৎ পড়ে যায় মিমির ডান পায়ের ওপর। গোড়ালিতে আঘাত পান মিমি। একই সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে বরফ এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর ব্যথাকে সামলে নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়ে যান মিমি। প্রচার শেষ করে হেলিকপ্টার যোগে ফিরে যান তিনি। গতবারের মতো পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনের টলিউড তারকাদের দৌড়ঝাঁপ উল্লেখযোগ্য। রাজনীতির মাঠে গেল কয়েক বছর ধরে বেশ সক্রিয় থাকায় অভিনেত্রী এবারও নিজ দলের জন্য ঘাম ঝরাচ্ছেন। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মিমি। করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার গণমাধ্যমে টিমের সঙ্গে সরাসরি বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বৃহস্পতিবার তার বানিগালা বাসস্থানে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এই বৈঠক করেছেন। দেশটির বিরোধী দলীয় নেতারা বলছেন, প্রাণঘাতী মহামারীর তৃতীয় ঢেউ চলা সত্ত্বেও প্রধানমন্ত্রী নিজেই নিয়ম লঙ্ঘন করছেন। যারা এই বৈঠকে অংশ নিয়েছেন তাদের সবার বিরুদ্ধে এজাহার দাখিল করার আহ্বান জানিয়েছেন তারা। গেল 20 মার্চ ইমরান খানের করোনা পজিটিভ এসেছে। এর দুদিন আগে তিনি চীনা উদ্ভাবিত সিনোফার্মের করোনা প্রতিরোধী টিকা নিয়েছিলেন। তার স্ত্রী বুশরা বিবিও করোনায় আক্রান্ত হয়েছেন। কোয়ারেন্টিনে থাকাকালে ইমরান খানের এই বৈঠকে সরকারি দলের কেউ তার পক্ষে দাঁড়াচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রেই তারা এ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন। বৈঠকে সিনেটর শিবলি ফারাজ এবং ফয়সাল জাভেদ অংশ নিয়েছিলেন। তারাই প্রথমে টুইটারে নিয়ে ছবি পোস্ট দিয়েছেন। এরপরে সাবেক কিংবদন্তি ক্রিকেট তারকার বিরুদ্ধে সমালোচনার ঝড় নেমে আসে। সামাজিক মাধ্যমে তার এই ছবি দেখে সাধারণ মানুষও বিস্ময় প্রকাশ করেছেন।